অ্যাজ উই অল নো পর্তুগাল আর ডিআর কঙ্গোর ম্যাচটা ড্র হয়েছে অ্যান্ড সবাই রোনালদোকে ট্রোল করছে অ্যাজ এক্সপেক্টেড। এর আগে তোমার যত ইয়াং প্লেয়াররা আছে, আপনার এমবাপ্পে, তারপর আর্লিং হাল্যান্ড, তারা ব্রেস স্কোর করেছে। এরপরের ম্যাচ যদি দেখি, হ্যারি কেইন আপনার আবারও ব্রেস স্কোর করেছে। লিওনেল মেসি তো একদম আউটস্ট্যান্ডিং হ্যাট্রিক করেছে, বিকাম দ্য ওল্ডেস্ট প্লেয়ার টু স্কোর আ হ্যাট্রিক ইন ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। কংগ্রাচুলেশন ফর লিওনেল মেসি। তো আমরা সবাই চাইছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচে ভালো কিছু করুক, ভালো কিছু নাও করতে পারলেও অ্যাটলিস্ট এই ম্যাচটা জিতুক, কিন্তু এটাও হলো না। কারণ ডিআর কঙ্গো যে একটি লো ব্লক টিম, রবার্তো মার্তিনেজ এই লো ব্লক টিমের ক্ষেত্রে আপনার পজিশনাল ফুটবল ট্রাই করেছে। যারা ফুটবল সম্পর্কে জানেন বা একটু ধারণা আছে, আপনি জানেন যে লো ব্লক টিমের সাথে আপনি পজিশনাল ফুটবল খেলে কোনো দিনও রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। যেই ভুলটা আপনার 2022-তে স্পেন করেছিল জাপানের সাথে, যেই ভুলটা এই বিশ্বকাপে আবার স্পেন করেছিল কেপ ভার্দের সাথে, সেম ভুলটাই রবার্তো মার্তিনেজের পর্তুগাল করেছে। লো ব্লক টিমের ক্ষেত্রে তুমি কি করতে পারো? লো ব্লক টিমের ক্ষেত্রে তুমি ডাইরেক্ট ফুটবল খেলতে পারো, যেই জিনিসটা পর্তুগাল করেনি। আপনার কাছে দুইটা ইনভার্টেড উইঙ্গার ছিল, রাইট উইংয়ে ছিল আপনার ফ্রান্সিসকো কনসেসাও, লেফট উইঙ্গারে ছিল আপনার রাফায়েল লিও, কিন্তু আপনি এই দুইটা ইনভার্টেড উইঙ্গারকে ব্যবহার করেননি। আপনি কি করেছেন? দুইজন ট্র্যাডিশনাল উইঙ্গার ব্যবহার করেছেন, পেড্রো নেতো, বার্নার্দো সিলভা ম্যানচেস্টার সিটির হয়ে সারা বছর সে মিডফিল্ডে খেলেছেন, আর আপনি ওকে রাইট উইঙ্গারে নামিয়ে দিয়েছেন। কি করছে বার্নার্দো সিলভা? ক্রস করছে। পেড্রো নেতো নুনো মেন্ডেজের সাথে 1-to-1 খেলছে, সে আবার ক্রস করার ফলে কি হচ্ছিল? এনাফ ম্যান প্রেজেন্স ছিল না কঙ্গোর ডি বক্সের ভিতরে, যার ফলে রেজাল্ট আসছিল না। তো লাকিলি আপনার জাও নেভেস ডিএম থেকে, জাও নেভেস কিন্তু কোনো অ্যাটাকিং মিডফিল্ডার না, বা কোনো স্ট্রাইকার না, বা কোনো সেকেন্ড স্ট্রাইকার না। জাও নেভেস অ্যাজ এ ডিএম খেলে, সে একটু ডিপ লাইনিং প্লে মেকার হিসেবে খেলে, বা অ্যাজ এ ভিটিনিয়ার সাথে একটু ডাবল পিভিটে খেলে। ডিফেন্সিভ মিড থেকে রান মেক করে ডি বক্সের ভিতরে যায় এবং অসাধারণ একটা গোলে পর্তুগালকে 1-0 গোলে এগিয়ে নিয়ে যায়। সেম জিনিসটায় তারা আবারও রিপিট করতে চেষ্টা করে, কিন্তু এনাফ বক্স প্রেজেন্স ছিল না, বা ডিআর কঙ্গের প্লেয়াররা ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, পর্তুগালের প্লেয়াররা সুবিধা করতে পারে নাই। যদি এইভাবেই খেলতে হতো তাহলে আপনার এনাফ বক্স প্রেজেন্স দরকার ছিল। বক্সে শুধু রোনালদো ছাড়া আর কেউ ছিল না। এখন অনেকে বলছে যে রোনালদো বক্সে কেন থাকবে, রোনালদো তো মাঠ থেকে ড্রিবলিং করে একদম 2-3 জন প্লেয়ারকে কাটিয়ে গোল দিবে। আপনার জানা দরকার যে ক্রিস্টিয়ানো রোনালদো একজন স্ট্রাইকার খেলে, একজন বক্স স্ট্রাইকার, ওর প্রেজেন্সটা দরকার ছিল, আর সে এক্স্যাক্টলি সেই জিনিসটাই করেছে। সে লিঙ্ক আপ স্ট্রাইকার হিসেবেও খেলার চেষ্টা করে, 1-to-1-এ এগিয়ে যায়, কিন্তু ব্রুনো ফার্নান্দেস এবং ভিটিনিয়া এবং বার্নার্দো সিলভার থেকে কোনো সাহায্য পায় নাই। তার জন্য ক্রিস্টিয়ানো রোনালদো তেমনটা সুবিধা করতে পারেনি। আপনার ক্রিস্টিয়ানো রোনালদোর টাচ কয়টা ছিল? মাত্র 25টা টাচ ছিল। এর মধ্যে 3টা চান্স ছিল, এর মধ্যে একটা ছিল ক্লিয়ার চান্স। এখন ক্লিয়ার চান্সটা কিভাবে আসে? ক্লিয়ার চান্সটা তখন আসে যখন ফ্রান্সিসকো কনসেসাওকে ম্যাচে নামানো হয়। যদি তোমার ফ্রান্সিসকো কনসেসাওকে নামানোর কথা ছিল, তাহলে তুমি স্টার্টিং 11-এ কেন রাখো নাই? ফ্রান্সিসকো কনসেসাও আসার পরে ম্যাচের একমাত্র সুযোগটি আসে, যেটা ক্রিস্টিয়ানো রোনালদো মিস করে। এই ফ্রান্সিসকো কনসেসাও যদি ম্যাচের প্রথম থেকে খেলতো, তাহলে হয়তো ম্যাচের রেজাল্টটা একটু ডিফারেন্ট হতো। রাফায়েল লিও আসে, ডাইরেক্ট ফুটবল খেলার চেষ্টা করে। তারা ইনভার্টেড উইঙ্গার, তারা এইভাবেই খেলবে, তারা 1-on-1 টেক অন করবে আপনার রাইট ব্যাকের সাথে, লেফট ব্যাকের সাথে, যারা ডি বক্সের ভিতরে বল ডেলিভার করার চেষ্টা করবে। কিন্তু আমরা দেখি পর্তুগাল প্রথমার্ধে এই সুবিধাটা পায়নি। দেন আপনার মিডফিল্ডে আপনার বক্স প্রেজেন্স তো প্রথমেই ছিল না। বার্নার্দো সিলভা, ভিটিনহা, তারা শুধু 1-on-1 খেলছে, জানি না কি করছে তারা। কোনো আউট অফ দ্য বক্স শট নেই, যাতে গোলি মিস্টেক করে ট্যাপিনে একটা গোল হয়, যেটা মেসির সাথে হয়েছে। মেসির সেকেন্ড গোলটা যদি আমরা দেখি, ম্যাকালেস্টারের একটা সুন্দর শট ছিল ডি বক্সের বাইরে থেকে, যথারীতি জিদানের ছেলে এই বলটা সেভ করতে পারেনি, এবং মেসি ট্যাপিনে একটা ইজি গোল দেয়। এই সত্যিটা আমাদের সবাইকে মানতে হবে, তাই না? যাই হোক, পর্তুগালের কাছেও অনেক লং রেঞ্জ শট নেওয়ার ভালো প্লেয়ার ছিল। আপনার ভিটিনহা, বার্নার্দো সিলভা, আমি তাদের কথা প্রতিবার বলছি, কারণ ইউরোপের টপ 4 মিডফিল্ডারের মধ্যে 3জনই আপনার পর্তুগালে খেলে।
এই মিডফিল্ড নিয়ে যদি আপনারা ডেলিভার না করতে পারেন, আর আপনারা 41 বছর বয়সী একজন স্ট্রাইকারকে আপনি সব ব্লেম দিচ্ছেন, এইটা কোনো সময় ফেয়ার না। অন দি আদার হ্যান্ড, আমরা যদি ডাইরেক্ট ফুটবলের একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের পরের ম্যাচটা দেখতে হবে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া। ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার ম্যাচটা অসাধারণ ছিল, বোথ সাইড প্রেস করছিল। ইতিহাসে প্রথমবার আমরা দেখি যে মদ্রিজ একটু বয়স্ক হয়ে গেছে এবং ফাউল করছিল, ফিজিক্যাল খেলছিল। তো মদ্রিজের জন্য তো পেনাল্টি অফ পায়, পেনাল্টির মধ্যে আরেকটা থ্রিলার হয়ে যায়। প্রথম যখন কেইন পেনাল্টি শ্যুট নেয়, তখন কেইনের পেনাল্টি মিস হয়ে যায়। তারপর কিন্তু কোনো VAR চেক হয় নাই বা কোনো প্লেয়ার কিন্তু কোনো আবেদন করে নাই। সেই জায়গা থেকে কেইন গিয়ে রেফারিকে আবেদন করে VAR এর জন্য। সে কিন্তু কোনো আফসোস করে নাই পেনাল্টি মিস করার পর, এক্সট্রা কোনো রিয়াকশন দেখায় নাই। সে ডাইরেক্ট গিয়ে রেফারিকে বলেছে যে VAR চেক করতে, একটা চান্স নিয়েছে এবং এই চান্সটা সফলও হয়েছে। যখন আমরা দেখি যে রিপ্লাইয়ে যে গোলকিপার শট নেওয়ার কিছু আগে আপনার গোল লাইন থেকে বাইরে ছিল। ফুটবলের নিয়ম অনুযায়ী আপনার পেনাল্টি আবার রিটেক হয় এবং এই পেনাল্টিতে হ্যারি কেইন স্কোর করে। ক্রোয়েশিয়ার একটা অসাধারণ গোল ডি বক্সের বাইরে থেকে, তারা 2 বার কামব্যাক করার চেষ্টা করে ম্যাচে, কিন্তু ইংল্যান্ডের ইন্টেন্সিটি ওয়াজ সো হাই। আপনার ডেকলেন রাইস আর বেলিংহামকে তো তারা এই থমাস টুহেল এর জন্য রাখে নাই। যখন আপনার ইংল্যান্ড স্কোয়াড রিলিজ হয়, তখন আমরা থমাস টুহেলকে কিন্তু অনেক বেশি ক্রিটিসাইজ করি, কিন্তু আলোচনার সমালোচনার ভিড়ে কিভাবে রেজাল্ট নিয়ে আসতে হয় এটা থমাস টুহেল থেকে ভালো কেউ জানেন না। থমাস টুহেলের একটাই মোটো ছিল যে আমার প্লেয়ার কোঅর্ডিনেটিভ প্রেস করবে, আমার প্লেয়ার হাই ওয়ার্ক রেট দিবে এবং বল উইন করবে, বোথ এরিয়াল অ্যান্ড গ্রাউন্ড। এবং এর বলেই আমরা দেখি যে ম্যাচের পরে রেজাল্ট ছিল 4-2। ইংল্যান্ডে কিন্তু এই গ্রুপে সবচেয়ে বড় বাধা ছিল ক্রোয়েশিয়া, যা তারা খুব সহজেই পার করেছে। এখন ইংল্যান্ডের ট্যালেন্টের কোনোদিনও কমতি ছিল না, ইংল্যান্ডের প্লেয়ার সবসময় ভালো ছিল। ওয়েন রুনি, পল স্কোলস, স্টিভেন জেরার্ড, ল্যাম্পার্ড, ডন টেরি, সব ওয়ার্ল্ড কাপে আমরা ইংল্যান্ডকে দেখেছি একটা স্টার স্টেক টিম নিয়ে যেতে। কিন্তু এই সব স্টারের ভিড়ে তারা কোনো সময় একটা টিম হিসেবে খেলতে পারেনি। ইংল্যান্ড দল ইতিহাসে প্রথমবার একটা টিম হয়ে যাচ্ছে আন্ডার থমাস টুহেল। লেটস সি। আমার মনে হয় যে থমাস টুহেলের এই টিম দলগত প্রচেষ্টার উপর অনেক বেশি ডিপেন্ড করবেন রাদার দেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। এই ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার ম্যাচ দেখে আশা করা যাচ্ছে যে এই ইংল্যান্ড টিম 2026 ওয়ার্ল্ড কাপে অনেক দূরে গিয়ে যাবে।